গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত মধু মাস্টার। সেদিন রবিবার। দেবীপুরের গোকুলের দোকানে হাটযাত্রীদের ভিড় জমিয়াছে। দরিদ্র দিনমজুরেরা হাট করিবার জন্য চাউল বেচে, গোকুল কেনে। দোকানের বারান্দায় তক্তপোষের ওপর মাধব ভট্টাচার্য একজন চাউল খরিদ্দার মহাজনের দালালের সহিত দাবা খেলিতেছিল। এমন সময়, ওরে গোকুল, একবার তামাক খাইয়ে দে তো বাবা বলিয়া দীর্ঘ পরিপুষ্ট দেহ এক প্রৌঢ় আসিয়া বারান্দায় উঠিলেন। ভদ্রলোকের এক মুখ কাঁচা পাকা দাড়ি গোঁফ, মাথার চুলগুলি ছোট ছোট করিয়া ছাঁটা, সেগুলি কিন্তু একেবারে সাদা হইয়া গিয়াছে। মাথার মধ্যস্থলে পরিপুষ্ট একটি টিকি। তাহার কণ্ঠস্বর শুনিবা মাত্র গোকুল সসম্ভ্রমে উঠিয়া দাঁড়াইল, কহিল, কে মাস্টারমশাই? সঙ্গে সঙ্গে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া সে তামাক সাজিতে বসিল। মাধব ভট্টাচার্য বলিলেন, কে গো মধু মাস্টার? এসো তো ভাই। এই দেখো, ইনি একজন পাকা খেলোয়াড় এসেছেন। এসো তো ভাই, এক বাজি। আমি তো 5 বাজির 1 বাজিও পেলাম না। অতি ব্যস্তভাবে মধু মাস্টার প্রতিবাদ করিয়া উঠিলেন, না 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 না, ও হবে না ভাই, হাটে যেতে হবে আজ। ছোট ছেলেটা জ্বর হয়েছে, হাট পড়েছে আমার ঘাড়ে, ও বড় পাজি নেশা। গোকুল তামাক সাজিয়ে আনিল। ফুঁকা কলিকা সসম্ভ্রমে তাহার হাতে দিয়া কহিল, অরুণ ভালো আছে মাস্টারমশাই? অরুণ মাস্টারের বড় ছেলে। মাস্টারমশাই কহিলেন, হ্যাঁ রে, সে ভালো আছে, সেদিন এসেছিল যে। গোকুল আবার কহিল, অরুণ এবার বিয়েতেও স্কলারশিপ পেয়েছে নয় মাস্টারমশাই? হ্যাঁ রে, বিয়েতেও ফার্স্ট হয়েছে। তোর সঙ্গে অরুণের বড় ভাব ছিল নয় রে? তারপর তোর ব্যবসা কেমন চলছে? আহা হা মাধব, তোমার ঘোড়া গেল। চাপা থেকে উঠে বসো, বাঁয়ে উঠে বসো। হয়েছে। তারপর গোকুল, তোর মন কষা মনে আছে তো রে, সেই কানমোলা? গোকুল হাসিতে লাগিল। তিনি বলিলেন, যা নিজে কাজ কর গিয়ে, হাটের দিন ব্যবসার ক্ষতি করিস নে বাবা। মাধব, আবারই কি করেছো? এই যে মন্ত্রী গেল তোমার, 1 চাল 2 চাল 3 চাল 5 চালে মাথ হয়ে গেলে তুমি। সর দেখি একবার, দেখি এই বলিয়া একটি চাল তিনি চালিয়া দিলেন। মাধবকে চেষ্টা করিয়া সরিয়া যাইতে হইল না। মাস্টারের বিপুল শরীরের ধাক্কায় সে আপনি কোণে সরিয়া গিয়াছিল। মধু মাস্টার দাড়িতে হাত বুলাইতে বুলাইতে চাল ভাবিতেছিলেন। তাহার খেলা দেখিবার বস্তু। আশেপাশে ক্রমশ লোক জমিতে লাগল। গোকুল ওদিকে কেনা বেচা করিতেছিল। 5 সের 1 পো হলো গে তোমার, দাম হলো তোমার 5 দেড়ে 7.5 আনা, আর 1 পোর দাম 1.5 পয়সা, 7 আনা 3.5 পয়সা। আচ্ছা, 8 আনাই দিলাম তোমাকে আজ, এই হাটে কেটে দিও আগলাটা। ওদিকে মাস্টার বল চালিতে চালিতে কহিতেছিল, আমার সেপাই আপনার ঘোড়ার ডান পায়ে কোপ বসালে, আর 2 কোপ বাকি। মাস্টার খেলার গতি ফিরাইয়া আনিয়াছিলেন। খেলোয়াড় ভদ্রলোক একটা চাল দিয়া বলিলেন, ফসকে গেছে কো। মাস্টার ঘাড় নাড়িয়া বলিলেন, না, পা গিয়েছে ওর, রক্তের তেজে এখনো বুঝতে পারেনি। তারপর আরেকটি চাল দিয়া কহিলেন, এই বাম পথ গেলেন, বাঁ পাটি লটর পটর, ডান পাটি খোড়া, বাবা বদ্রীনাথের ঘোড়া। ভদ্রলোকটি বিপদ বুঝিয়াছিলেন। বহুক্ষণ চিন্তার পর নীরবে একটি চাল তিনি চালিলেন। মাস্টারের হাত উদ্ধত হওয়াই ছিল। কোণের গজ তুলিয়া সশব্দে ঘোড়াটাকে বধ করিয়া বলিয়া উঠিলেন,
সুরে ধরে আমার হাতির পায়ে আপনার ঘোড়ার পেট ফেটে গেল, ফট। তারপর মুখ তুলিয়া বলিলেন, গোকুল, তামাক একবার। আবার ছকের উপর ঝুঁকিয়া পড়িলেন। অতঃপর নিঃশব্দেই কিছুক্ষণ খেলা চলিতেছিল। গোকুল তামাক আনিয়া হাতে ধরাইয়া দিয়া কহিল, মাস্টারমশাই, বেলা অনেক হয়ে গেল, হাট। মাস্টার কহিলেন, গরম, ছাড়লাম টর্পেডো, সামলান নৌকো। গোকুল ডাকিল, মাস্টারমশাই, দেখ কোকলো, গোল করবি তো মার খাবি, খালি গোলমাল, খালি গোলমাল। গেল 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 গেল, নৌকো গেল, চলেছে টর্পেডো, শো 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 শো। গোকুল আর কথা বলিতে সাহস পাইল না। মাস্টার কহিলেন, ভর 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 ভর। বিপক্ষের নৌকা তিনি বধ করিয়াছেন। আবার খেলা চলে। বেলা অনেক হইয়াছে। দর্শকদের অনেকে চলিয়া গেল, আবার নতুন অনেকে আসিল। হুঁকা টানিতে টানিতে মাস্টার বলিলেন, ছাড়লাম ব্রহ্মবান, ব্রহ্মতে যে সৃষ্টি, তার নাম ব্রহ্মবান, অমর হল তার নাহি পরিত্রাণ। ভদ্রলোক বলিলেন, আমি ছাড়লাম অগ্নিবান। হাহা করিয়া হাসিয়া মাস্টার জবাব দিলেন, আমার বরুণ বানে অগ্নি নেবে যায়, এইবার মন্ত্রী যাবে করহ উপায়। মন্ত্রী সত্য সত্যই গেল। ভদ্রলোক ছকের উপর বলগুলো ফেলিয়ে দিয়া বলিলেন, মাঠ হয়েছি আমি, কিন্তু আর এক বাজি, যুদ্ধং দেহি। আচ্ছা, প্রস্তুত আমি। আবার খেলা বসিল। খেলা যখন ভাঙিল তখন অপরাহ্ন বেলা। মাস্টার জয়োল্লাসে উঠিয়া কহিলেন, চলো এইবার হাট। কিন্তু বেলার দিকে চাহিয়া তিনি চমকিয়া উঠিলেন। এ কি, এই যে সন্ধ্যা হয়ে এলো, হাট? গোকুল ঈষৎ হাসিয়া বলিল, হাট আমি পাঠিয়ে দিয়েছি মাস্টারমশাই। দিয়েছিস? বাঁচলাম আমি। ও, ভারী পাজি নেশা। মাধবকে তাই তো বলি, ছাড়ো নেশা, ছাড়ো নেশা। তা কাকে বলছো? দে তো বাবা, একটু তেল দে তো, একেবারে স্নানটা সেরে যাই। গোকুল হাত জোর করিয়া বলিল, বামুন দিয়ে রান্নাও আমি করিয়ে রেখেছি মাস্টারমশাই, বাড়িতেও খবর দিয়েছি। বেশ করেছিস, এসব বুদ্ধি তোর আছে, খালি ইংরেজি গ্রামারই তোর যত গোল। মধু মাস্টারের পুরো নাম মধুসূদন মুখোপাধ্যায়। মাস্টার সে আমলের এফএ পাস। দারিদ্র হেতু বিয়ে পড়া তাহার হয় নাই। পাশের গ্রামের রায়বাহাদুরে এমএল হাই স্কুলে আজ 30 বৎসর থার্ড মাস্টারি করিতেছেন। এ অঞ্চলের 40-এর নিম্নবয়সী শিক্ষিত ব্যক্তিমাত্রেই তাহার ছাত্র। রায়বাড়ির কর্তা জ্ঞানদবাবু মধু মাস্টারকে বড় ভালোবাসেন। তাহার বড় ছেলেকে তিনি প্রাইভেট পড়াইয়াছেন, আবার ছোট ছেলে সৌরীন্দ্রকে এখনো পড়ান। সেদিন গোকুলের দোকান হইতেই মধু মাস্টার রায়বাড়িতে সন্ধ্যার সময় গিয়া উঠিলেন। এই নিয়মিত কর্মটিতে কেহ কখনো তাহাকে অনুপস্থিত হতে দেখেনি। জল ঝড় শত দুর্যোগের মধ্যেও সাদা তালি দেওয়া বিবর্ণ ছাতাটি দীর্ঘ মানুষটির মাথার উপরে বহুদূর হইতে দেখা যাইত। ছাত্র সৌরীন্দ্র ছেলে মানুষ, সবে ইংরেজি ধরিয়াছে। মাস্টার মহাশয় উপস্থিত হইতেই সৌরীন্দ্র কহিল, আজ দুপুরবেলা পড়া করে রেখেছি মাস্টারমশাই। ছাতাটা কোণে রাখিয়াই মাস্টার গর্জন করিয়া উঠিলেন, সিট ডাউন ইউ নটি বয়। এত বড় মানুষটির রোষ আস্ফালনের গর্জনে সৌরীন্দ্রের হইয়া গেল। সে বই খুলিয়া বলিল, আই মেট এ লেমম্যান, আই মেট এ লেমম্যান মানে আমি দেখিয়াছিলাম একটি খোড়া মানুষ। মাস্টার বলিলেন, ইয়েস, আই মানে আমি, মেট মানে দেখিয়াছিলাম, এ মানে একটি, লেম মানে খোড়া, ম্যান মানে মানুষ। সৌরীন্দ্রের চোখ দিয়ে জল পড়িতেছিল। মাস্টার তাহা দেখিয়াছিলেন, কিন্তু পাথরের মতো তিনি বসিয়া রইলেন। ধীরে ধীরে সৌরীন্দ্রের মন পাঠে নিবিষ্ট হইয়া আসিতেছিল। মাস্টার বলিলেন, বই বন্ধ করো, এদিকে এসো। ভয়ে ভয়ে সৌরীন্দ্র অগ্রসর হইয়া আসিল। তাহার হাতে ঝাঁকি দিয়া তিনি কহিলেন, দিন দিন রোগা হয়ে যাচ্ছিস, খুব করে ভাত ডাল খাবি, বুঝলি?
হাম হাম করে দুবেলা ওঠবোস করবি, বুঝলি? সৌরীন্দ্র ঘাড় নাড়িল, সে বুঝিয়াছে। তারপর পরীক্ষা আরম্ভ হইল। আচ্ছা বল দেখি, আমি যাই ইংরেজি কি হবে? আই গো। গুড। আচ্ছা সে যায়? হি গোজ। ভেরি গুড। রাম যায়? রাম গোজ। ভেরি ভেরি গুড। আচ্ছা অঙ্ক হয়েছে? হ্যাঁ স্যার, সব কষে রেখেছি। আচ্ছা একটা মন কষক করে ফেল দেখি। 1 মণ মিষ্টির দাম। কি মিষ্টি খেতে ভালোবাসিস তুই? রসগোল্লা? পান্তুয়া? আচ্ছা 1 মণ পান্তুয়ার দাম 5 টাকা 15 আনা 5 পাই হলে 3 মণ 9 6 ছটাকের দাম কত? সৌরীন্দ্র কহিল, ততক্ষণ আপনি বইখানা মহারাজটাকে দিন না স্যার। বই ও একখানা খবরের কাগজ সে টেবিলের উপর রাখিয়া দিল। মাস্টার কাগজখানা লইয়া ভাঁজিতে গিয়া তাহার উপর ঝুঁকিয়া পড়িলেন। সৌরীন্দ্রের অঙ্ক শেষ হইয়া গেল। সে ডাকিল, স্যার। মাস্টার নিবিষ্ট চিত্তে পড়িতেছিলেন, কোনো উত্তর দিলেন না। সৌরীন আবার ডাকিল, হয়ে গেছে মাস্টারমশাই? টেবিলের উপরে প্রচণ্ড একটা কিল মারিয়া বিপুল গর্জনে মাস্টার বলিয়া উঠিলেন, অ্যাবসার্ড! এ ভাইল অ্যান্ড ম্যালিসাস প্রোপাগান্ডা এগেইনস্ট আস! সৌরীন্দ্র অর্থ না বুঝিয়া ভয়ে কাঁদিয়া উঠিল। মাস্টারের এরূপ ধরনের অস্বাভাবিক গর্জনে কাছারি ঘরে রায়কর্তা জ্ঞানদবাবুর আফিংয়ের নিদ্রাও ভাঙিয়া গিয়াছিল। তিনি ডাকিয়া কহিলেন, কি হলো, কি হলো মাস্টারমশাই? আবার টেবিলের উপর কিল মারিয়া মাস্টার কহিলেন, এ আমি কখনো ছাড়ব না। আমি এর বিরুদ্ধে লিখব, প্রমাণ করব। আই শ্যাল প্রুভ ইট। জ্ঞানদবাবু এবার উঠিয়া আসিলেন, কহিলেন, কি হলো কি মাস্টারমশাই? আপনি এত এত বলুন কি? আপনি পা থেকে মাথা পর্যন্ত জ্বলে যাচ্ছে, মাথায় আমাদের জুতো মারছে। বলে কি ইন্ডিয়ান সিভিলাইজেশন মানে আমাদের সভ্যতার ইতিহাস সমস্ত মিথ্যে, রামায়ণ মহাভারত মিথ্যে, মিশরের সভ্যতা নাকি সবার আগে, তারই খানিকটা ভারতীয়রা নকল করেছিল মাত্র, নইলে তারা ছিল বর্বর অসভ্য। এই নিয়ে বিলেতে একখানা বিরাট গ্রন্থ রচনা হয়েছে মশাই, আর সেই সব বই ওদের দেশে প্রচার হচ্ছে। খবরের কাগজে কাগজে তার প্রশংসা। এই দেখুন একখানা বিলেতি কাগজে তার সমালোচনা। সমালোচনা না মাথা, সেই নিয়ে ঢাক বাজাচ্ছে। আমি লিখব, আমি লিখব, এর বিরুদ্ধে আমি লিখব জ্ঞানদাবাবু। জ্ঞানদাবাবু বলিলেন, বেশ তো, লিখুন না আপনি, লিখে আমাদের দেশের কাগজে পাঠিয়ে দিন। মাস্টার তখনও বলিতেছিলেন, ওদের রামাসিস বলে যে রাজা ছিল, তারই নাম কীর্তি চুরি করে আমরা রাম রাজার নাকি বড়াই করি। বেটাদের নীল ডাউন করিয়ে দিতে হয় পৃথিবীর সামনে। কিন্তু খবরের কাগজে লিখে কি হবে মশাই? ওই বইখানার প্রতিবাদ করে বই লেখা দরকার, আর সেই বই ওদের দেশেই প্রচার করা দরকার। জ্ঞানদাবাবু ঈষৎ চিন্তা করিয়া বলিলেন, লিখুন আপনি মাস্টারমশাই, আমি আপনাকে সাহায্য করব। বিদ্যে আমার নেই, কিন্তু অর্থ দিয়ে সাহায্য করব। যা খরচ হবে এতে সমস্ত আমার। মাস্টার উচ্ছ্বসিত হইয়া উঠিলেন। ভাব প্রকাশের ভাষা তিনি পাইতেছিলেন না। কয় ফোঁটা জল তাহার চোখ দিয়া ঝরিয়া পড়িল। অবশেষে কহিলেন, আমাদের ভারতবর্ষ আর্যভূমি, আপনার মঙ্গল হবে জ্ঞানদাবাবু। সৌরীন্দ্র নিজেই চুপ করিয়াছিল। এ রোজ যে তাহার উপরে নয় তাহা বুঝিয়া সে নিশ্চিন্ত হইয়াছে। এতক্ষণে সে সুযোগ বুঝিয়া কহিল, স্যার আমার ছুটি? মাস্টার তখনও চিন্তা করিতেছিলেন। জ্ঞানদাবাবু ছেলের মাথায় হাত বুলাইয়া বলিলেন, মাস্টারমশাই, সৌরীন আপনার ছুটি চাইছে। গম্ভীরভাবে মাস্টার জ্ঞানদাকেই বলিলেন, যাও। না দাঁড়াও দাঁড়াও, অঙ্কটা দেখি তোমার। অঙ্কটা ঠিক হইয়াছিল। স্লেটকানি সৌরিনের হাতে দিয়া এতক্ষণে সৌরিনের দিকে চাহিয়া সস্নেহে বলিলেন, ইউ আর এ গুড বয়, আজ পড়া তোমার ঠিক হয়েছে। মাস্টার উঠিলেন, বলিলেন, কাল তাহলে বইখানা আনতে হবে, কি বলেন? একবার হেডমাস্টারের ওখানে যেতে হবে, তাকেও সঙ্গে নিতে হবে। হেডমাস্টার শিববাবু মধু মাস্টারের সমবয়সী লোক।
তিনি শিবের মতো সরল এই আত্মবলা মানুষটিকে বড় ভালোবাসিতেন। লোকটির জ্ঞান ও সামর্থ্যের উপর বিশ্বাসও ছিল তাহার অগাধ। শিববাবু নিজে বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র, সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ, কিন্তু কোনো প্রবন্ধ ইত্যাদি লিখিলে মধু মাস্টারকে না দেখাইয়া কখনো তিনি শেষ করিতেন না। মধু মাস্টার অম্লান বদনে তাহার লেখার উপরেও দু এক স্থানে কলম চালাইয়া বলিতেন, এখানটা এই করে দিলাম। শিববাবুও তাহাই মানিয়া লইতেন। সেই রাত্রেই মাস্টার শিববাবুর দরজায় আসিয়া হানা দিলেন। শিববাবু, শিববাবু! শিববাবু অতি মিতাচারী ব্যক্তি, নিয়মের লঙ্ঘন তিনি করেন না। সন্ধ্যা 8টার মধ্যে খাইয়া শুইয়া পড়া তাহার নিয়ম। মাস্টারের হাঁক ডাকে দরজা খুলিয়া দিয়া ভৃত্য কহিল, বাবু খেয়ে শুয়েছেন? মাস্টার বলিলেন, ডাকো তাঁকে, জরুরি কাজ আছে, ভেরি ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট, বুঝলে? মধু মাস্টারের কণ্ঠস্বর ইট কাঠের বাধা মানে না। শিববাবুর কানে গিয়া আপনি বাজিয়াছিল। তিনি ব্যস্ত হইয়া নামিয়া আসিলেন। কি কি হয়েছে মাস্টার মশাই? এই পড়ে দেখুন। কাগজখানা টেবিলের উপর ফেলিয়া দিলেন। পড়া শেষ হইলে শিববাবু কিছু বলিবার পূর্বেই মাস্টার বলিয়া উঠিলেন, এর বিরুদ্ধে লিখতে হবে। ও বই যে মিথ্যে তা প্রমাণ করে দিতে হবে। শিববাবু বলিলেন, এই জন্যেই ডাকছিলেন? এই জন্যেই? হোয়াট ডু ইউ মিন? এটা কি একটা তুচ্ছ জিনিস? না না না, কিন্তু এ তো কাল সকালে। মাস্টার বলিয়া উঠিলেন, না, আপনাকে নিয়ে আর কিছু হবে না। আপনি বুড়ো হয়ে যাচ্ছেন দিন দিন। বই লিখতে হবে। কাল ও বইখানা আনতে দিচ্ছি। জ্ঞানদাবাবু সমস্ত খরচ দেবেন। আচ্ছা, চলি আমি, বলিয়া তিনি বাহির হইয়া পড়িলেন। বাড়ির দরজায় আসিয়া মাস্টার মৃদু স্বরে ডাকিলেন, চিনু, চিনু, চিনুমা। চিনু, চিন্ময়ী, মাস্টারের কন্যা, বিধবা। দরজা খুলিয়া গেল। বেশ বোঝা গেল প্রতীক্ষমানা কেহ এই আহ্বানটির প্রতীক্ষাতেই উদ্গ্রীব হইয়াছিলেন। দ্বার মুক্তকারিণী চিন্ময়ী নয়, চিন্ময়ীর জননী। তাহাকে দেখিয়া মাস্টার কহিলেন, আজ বুঝেছ কিনা, আমাদের অরুণের বন্ধু, আমার ছাত্র, বুঝেছ কিনা, মানে আমাদের দেবীপুরের গোকুল, বুঝেছ? গৃহিণী গম্ভীরভাবে কহিলেন, খুব বুঝেছি আমি। মাস্টার তাড়াতাড়ি বলিলেন, না না, মানে ছাত্র সে ধরলে যখন, বুঝলে কিনা, মানে। জলের ঘটি ও গামছা নামাইয়া দিয়া স্ত্রী কহিলেন, বললাম তো, সবই বুঝেছি। হাত মুখ ধুইতে ধুইতে মাস্টার কহিলেন, ওই তো, সব তাতেই তোমার রাগ, বুঝবে না কিছু। খুব বুঝেছি। কি কি বুঝেছ শুনি? বুঝেছি, সবই আমার অদৃষ্ট। মাস্টার পরাজয় মানিয়া লইলেন। বলিলেন, আচ্ছা বাপু, আচ্ছা, তাই হলো। এখন ভাত দাও দেখি। ভাতের থালা নামাইয়া দিয়া গৃহিণী বলিলেন, কেন, দাবা খেলে পেট ভরে না? মাস্টার হা হা করিয়া হাসিয়া উঠিলেন। লোকে পাগলই বলুক আর যাই বলুক, রাগ অনুরাগ বুঝিবার ক্ষমতা তাহার ছিল। বিপুল উদ্যমে বই লেখা চলিয়াছে। সে বইখানা আসিয়াছে। সঙ্গে সঙ্গে আরো ৩-৪শত টাকার বই কেনা হইয়াছে। ভারতীয় সভ্যতার ইতিহাস লিখিতে এই বইগুলির সাহায্য প্রয়োজন। মাস্টার রাত্রি জাগিয়া সেই সমস্ত বই পড়েন। শিববাবুর সহিত আলোচনা হয়। মধ্যে মধ্যে জ্ঞানদাবাবুকে অনুবাদ করিয়া শোনানো হয়। কিন্তু এই পরিশ্রমে মধু মাস্টারের পাথরের মতো দেহ ভাঙিয়া পড়িল। সর্বদাই যেন তিনি চিন্তাকুল। দাবা খেলা পর্যন্ত ছাড়িয়াছেন। দেখিয়া শুনিয়া তাহার স্ত্রী চিন্তিত হইয়া পড়িলেন। অবশেষে অরুণকে পত্র লিখিলেন। অরুণ কৃতি ছেলে, এমএ পড়ে। কোনো পরীক্ষায় সে দ্বিতীয় হয়নি। অরুণ আসিয়া সমস্ত দেখিয়া শুনিয়া কহিল, বাবার ইচ্ছে বাড়া দিও না মা, উনি যে কত বড় তা তোমরা বুঝবে না। মা ম্লান হাসি হাসিয়া বলিলেন, বুঝবো না নানা। অরুণ লজ্জিত হইয়া পড়িল। সে কহিল, আমি বরং স্কলারশিপের টাকা থেকে কিছু করে পাঠিয়ে দেব। বাবার জন্যে
ভালো খাবার টাবারের ব্যবস্থা করো। কিন্তু মানুষের ইচ্ছায় কিছু হয় না। অকস্মাৎ জ্ঞানদাবাবু মারা গেলেন। তাহার জ্যেষ্ঠ পুত্র সুরেন্দ্রনাথ মালিক হইয়া বসিল। সুরেন্দ্র বার তিনেক ম্যাট্রিকুলেশন ফেল করিয়া শিক্ষকদের উপর সন্তুষ্ট ছিল না। তাহার উপর সে নবযুগের মানুষ। শিববাবু মানে মানে বয়সের অজুহাত দেখাইয়া সরিয়া পড়িলেন। মধুমাস্টারকেও কহিলেন, মাস্টারমশাই আর কেন? হাহা করিয়া হাসিয়া মাস্টার বলিলেন, আপনার সবটাতেই বাড়াবাড়ি শিববাবু। আরে আমাদের সেই সুরেন তো 3 চড়ে সোজা করে দেব। শিববাবু শুধু হাসিলেন, আর দ্বিতীয় অনুরোধ করিলেন না। এটুকু তাহার চরিত্রের বিশেষত্ব। তিনি কাশী চলিয়া গেলেন। শিববাবুর স্থলে একজন নূতন MA-BT আসিলেন। সবই যেমন চলিতেছিল চলিতে লাগিল। সেদিন আরো কতকগুলি পুস্তকের তালিকা লইয়া মধুমাস্টার রায়বাড়িতে গিয়া হাজির হইলেন। বলিতে ভুলিয়াছি, ইতিমধ্যে সৌরীন্দ্রের গৃহশিক্ষকের পদটি তাহার গিয়াছে। নূতন হেডমাস্টার মহাশয় নিজে সৌরিনের ভার লইয়াছেন। তাহাতে মধুমাস্টারের কোনো আক্ষেপ ছিল না, বরং তিনি হাঁপ ছাড়িয়া বাঁচিয়াছেন। বইখানা দ্রুততর গতিতে লেখা হইতেছে। বৈঠকখানা চিরমুক্ত দুয়ার আবৃত করিয়া পর্দা ঝুলিতেছিল। দরজার মাথার উপরে লেখা রইয়াছে, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। মাস্টার কিন্তু ভ্রুক্ষেপও করিলেন না, বরাবর পর্দা ঠেলিয়া ঢুকিয়া পড়িলেন। সুরেন্দ্র সিগারেট মুখে তাকিয়ার উপর ঠেস দিয়ে শুইয়াছিল। মধুমাস্টারকে দেখিবা মাত্র সিগারেটটা মুখ হইতে খসিয়া তার বুকের ওপর পড়িয়া গেল। অদ্ভুত প্রকৃতির লোক মধুমাস্টার। সুরেন্দ্রের বুক হইতে তাড়াতাড়ি সেটাকে লইয়া ফেলিয়া দিয়া বলিলেন, এই রাবিশগুলো খাও কি জন্যে বাবু? বাপ ঠাকুরদার আমলের সোনার উপর ফার্সি গড়গড়া থাকতে? অম্বুরি থামাক খাবে, 1 মাইল তার গন্ধ যাবে, তা না। সুরেন্দ্র এতক্ষণে আত্মস্থ হইয়া উঠিয়াছিল। সে কহিল, কোনো দরকার আছে কি? হ্যাঁ, দরকার বলে দরকার, জরুরি দরকার। সব কাজ বন্ধ হয়ে আছে, এই বইগুলো চাই। তিনি ফর্দটা সুরেন্দ্রের সম্মুখে ফেলিয়া দিলেন। ফর্দটায় চোখ বুলাইয়া সুরেন্দ্র কহিল, কি হবে এত সব বই? আর হেডমাস্টারের সই বা কোথায়? মাস্টার বিরক্তি ভরে কহিলেন, আহ, তোমার বুদ্ধি কি চিরকাল একভাবে থাকবে বাবু? অ্যালজেব্রা, জিওমেট্রি তো কোনো কালে মাথায় ঢোকেনি তোমার, এখনো কি তাই আছে? এ বইগুলো লাগবে আমি যেই বইখানা লিখছি তার জন্যে। আপনি বই লিখবেন, তার জন্য বই আমায় কিনে দিতে হবে তার মানে? মাস্টার সচকিত হয়ে উঠিলেন, বলিলেন, মানে জ্ঞানদাবাবুর অনুমতিক্রমেই বইখানা আমি লিখতে আরম্ভ করি। তিনি সমস্ত খরচ দেবেন বলেছিলেন, এবং এর জন্য অনেক টাকা খরচও হয়ে গেছে। প্রায় 300-400 টাকার বই কেনা হয়েছে। কি বই এখানে? সে বিশেষ তুমি বুঝবে না বাপু, তবু শোনো, বিলেতে একখানা বই লেখা হয়েছে ভারতীয় সভ্যতার অসারত্ব প্রতিপন্ন করে এবং তার আধিপত্য নাকচ করে। এখানা তারই প্রতিবাদ। সুরেন্দ্র ধীরে ধীরে বলিল, দেখুন, বাবাকে ভালো মানুষ বোকা পেয়ে অনেকে অনেক রকম করে নিয়েছেন, কিন্তু তার হবে না। এসব ধাপ্পাবাজি আমি অনেক বুঝি। বিলেতের ইংরেজের বইয়ের প্রতিবাদ লিখবেন শাঁকপুরের মধু মুখুজ্জে? আপনার লিখতে শখ থাকে, নিজে খরচ করে লিখুন গিয়ে। মধুমাস্টার উঠিয়া পড়িলেন, শুধু বলিলেন, দেখো সুরেন্দ্র, আমাকে তুমি যা বললে তা বললে, কিন্তু স্বর্গীয় কর্তাকে বোকা বলা তোমার উচিত হয়নি। তাই বা কেন? তোমারই উপযুক্ত হয়েছে। তিনি পর্দা ঠেলিয়া বাহিরে চলিয়া আসিয়াছিলেন। ভিতর হইতে সুরেন্দ্র কহিল, যে বইগুলো আপনার কাছে আছে। কথা শেষ মাস্টার নিজেই করিয়া দিলেন। বলিলেন, পাঠিয়ে দেব আজই। সেই দিনই একটা লোকের মাথায় একগাদা বই ও একখানি পত্র লইয়া দেবীপুরের গোকুল আসিয়া সুরেন্দ্রবাবুকে প্রণাম জানাইল। পত্রখানি মধুমাস্টার লিখিয়াছেন, স্কুলের কার্যে পদত্যাগপত্র সেখানি। দিন কয়েক পরে মধুমাস্টার স্ত্রীকে কহিলেন, দেখো, একবার কলকাতা যাচ্ছি আমি।
স্ত্রী শঙ্কিত হইয়া কহিলেন, সে কি, এই শরীর তোমার? বাধা দিয়া মাস্টার বলিলেন, তা হোক, কাজকর্ম একটা দেখব সেখানে। একজন ছাত্র চিঠি লিখেছে, আর অরুণও সেখানে আছে। এই ধরো দিন 10 বড় জোর, কোনো ভাবনা নেই। গোকুল মাস কাবারের জিনিসপত্র সব দিয়ে যাবে। স্ত্রী ব্যথিত স্বরে বলিলেন, আমাদের ভাবনাই আমরা শুধু ভাবি নয়, পেটের ভাবনা ছাড়া। অর্ধপথেই মাস্টার বাধা দিয়া বলিয়া উঠিলেন, যাক গেল, তুমি কিছু বোঝো না। না, বুঝি না। সে তুমি বলো, অরুণ বলে, আবার ওই ছোট খোকা সেও 10 দিন পরে তাই বলবে। বেশ, কি কি দেব বলো তো? তোমারও কাগজের বস্তা? হাঁ হাঁ করিয়া মাস্টার করিয়া উঠিলেন, না 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 না, ওতে তুমি হাত দিও না, ও আমি গুছিয়ে নেব। কেন? মুখ্য মানুষ হাত দিলে কি ওসব পচে যাবে নাকি? আহ, কি বিপদ! কে বলেছে তা? কিছু বোঝো না তুমি। মাস্টার কলিকাতা রওনা হইয়া গেলেন। সন্ধ্যায় ছোট ছেলে বরুণ আসিয়া কহিল, মা, বাবা সেই 2 ফসলি জমিখানা বিক্রি করেছেন হরিশ সাহাকে, আমি শুনে এলাম। মা শুনিয়া স্তম্ভিত হইয়া গেলেন। এই জমিটুকু খুব উৎকৃষ্ট জমি, আখ, কলাই, গম প্রভৃতি সকল ফসলই হইয়া থাকে। এটুকু মাস্টারের বড় শখের সামগ্রী ছিল। বহুক্ষণ পরে মা কহিলেন, বুড়ো বয়সে মতিচ্ছন্ন হয়ে মানুষের কানে শুনেছিলাম, এইবার চোখে দেখলাম। ওই কাগজেই ওর মাথা খেলে, ওতেই আমার সর্বনাশ হবে সে আমি বেশ জানি। বরুণ বলিয়া উঠিল, ছি মা, যা বোঝো না তুমি সে নিয়ে কিছু বলো না। মা কিছু বলিলেন না, কিন্তু চোখ হইতে টপ টপ করিয়া জল ঝরিয়া পড়িল। কলিকাতায় আসিয়া মাস্টার উঠিলেন কালীঘাটে। এস.সি. সিনহা, উকিল, হাইকোর্ট, তাহার বাড়িতে। সতীশ সিংহ তাহার ছাত্র। মোটঘাট নামাইয়া মাস্টার বরাবর সতীশের ঘরে হাজির হইলেন। এক ঘর মক্কেল বসিয়াছিল। সকলের সম্মুখে তিনি কহিলেন, সতীশ, ভালো আছিস তো? সবিস্ময়ে সতীশ কহিল, কে মাস্টারমশাই, কখন এলেন? এই আসছি বাবা, তোর এখানে উঠছি এসে, কিছুদিন থাকবো এখানে। ও, তা বেশ, ওইদিকে গিয়ে হাত মুখ ধুয়ে ফেলুন। মোট কথা সতীশ সন্তুষ্ট হয়নি। তাহার ছিল পান দোষ ও আনুষঙ্গিক দোষ। অভিভাবক বিশেষ মধু মাস্টারের মতো অভিভাবক লইয়া চলা তাহার পক্ষে বিশেষ কষ্টকর। আহারের সময় মাস্টার বলিলেন, বাবা সতীশ, আমাকে কিছুদিন ভাত তোমাকে দিতে হবে, আমি তোমার ছেলেকে পড়াবো। কোর্টে যাইবার পোশাকে সতীশ সম্মুখে দাঁড়াইয়া পরিচর্যা তদারক করিতেছিল। সে বলিল, দেখুন, একটা কথা বলতে সংকোচ হয়, কিন্তু না বললেও নয়। আপনার মতো কঠোর শাসনের মধ্যে ছেলেকে রাখা আমার মত নয়। শিশুরা হার্টলেস। একান্ত ব্যথিতভাবে মাস্টার বলিয়া উঠিলেন, হার্টলেস? আমি হার্টলেস সতীশ? সতীশ তাড়াতাড়ি সরিয়া পড়িল। মাস্টারও আহার ছাড়িয়া উঠিয়া পড়িয়াছিলেন। অন্ন ব্যঞ্জন তখন সমস্ত যেন তিক্ত হইয়া গিয়াছে। হাত মুখ ধুইয়াই তিনি উচ্চকণ্ঠে ডাকিয়া বলিলেন, আমি চললাম সতীশ, অরুণের ওখানে যাচ্ছি। অরুণের সঙ্গে পরামর্শ করিয়া একটা মেসে নিচের তলায় একখানি ঘর ভাড়া লইয়া মাস্টার সেইখানে বাসা গাড়িলেন। খাওয়া দাওয়ার পর ইম্পিরিয়াল লাইব্রেরিতে যান। বৈকালে অরুণ আসে, তাহার সহিত আলোচনা হয়। বড় আনন্দে তাহার দিন কাটে। সন্ধ্যার পর একটা প্রাইভেট টিউশন জুটিয়াছে। 15 টাকা সেখানে পাওয়া যায়। সে টাকা 10 টাকা তিনি বাড়িতে পাঠান। অরুণ এটুকু জানে না। সে নিজে তাহার বৃত্তির টাকা হইতে 10 টাকা করিয়া বাড়িতে পাঠাইয়া থাকে। সেদিন কিসের ছুটি ছিল। অরুণ দ্বীপ্রহরে আসিয়া দেখে একরাশ রঙিন কাগজ ও কতকগুলি তার লইয়া বাবা কি করিতেছেন। সবিস্ময়ে সে প্রশ্ন করিল, এগুলো কি হবে? অপ্রস্তুত হইয়া লজ্জার সহিত মাস্টার কহিলেন, ফুল তৈরি করছিলাম, এগুলো বেশ বিক্রি হয়। আরো একদিন করেছিলাম, 2 টাকা লাভ হয়েছিল। অরুণের চক্ষে জল আসিল। সে কহিল,
বাবা, আমি চাকরি নিই, আপনি কষ্ট করবেন না। স্থির দৃষ্টিতে অরুণের দিকে চাহিয়া তিরস্কারের সুরে তিনি শুধু কহিলেন, অরুণ। অরুণ মাথা নত করিয়া রহিল। তিনি বলিলেন, আমার কল্পনা তুমি অরুণ, আপন খেয়ালে আপনাকে তুমি নষ্ট করো না। তাতে হয়তো আমার দেহের কষ্ট দূর হতে পারে, কিন্তু মনের কষ্টে আমাকে আত্মহত্যা করতে হবে। কিছুক্ষণ পর ঈষৎ হাসিয়া আবার তিনি কহিলেন, সাধনা সামান্য বস্তু নয় অরুণ, কৃচ্ছ সাধন ভিন্ন সাধনা হয় না বাবা। আমার দিকে তাকিও না, এ আমার সাধনা। দিন কাটিতেছিল, মাস 2 কাটিয়া গেল। সেদিন সন্ধ্যায় আসিয়া অরুণ দেখিল পিতা শুইয়া আছেন। অরুণকে দেখিয়া তিনি কহিলেন, বাবা অরুণ, আমায় দেশে নিয়ে চলো বাবা, সামান্য কাজ বাকি আছে, দিনও বোধহয় অল্প বাকি। তোমার মায়ের কাছে যেতে চাই আমি। বাড়িতে আসিয়া তিনি ক্রমশ সুস্থ হইয়া উঠিতেছিলেন। যে কাজটুকু বাকি ছিল সেটুকু ধীরে ধীরেই করিতেছিলেন। কিছুদিন পরে সেদিন শরীর যেন সুস্থ, একান্ত গ্লানিহীন বলিয়া বোধ হইল। দিন 2 পরই আবার তিনি বিপুল পরিশ্রম আরম্ভ করিয়া দিলেন। স্ত্রী আপত্তি করিয়া কাগজ কলমের ঘরে চাবি দিয়া বলিলেন, আগে তুমি বিষ এনে দাও আমাকে। মাস্টার কহিলেন, কি যে বলো তুমি, তুমি কি চিরদিনই কিছু বুঝবে না? চাবিটা ফেলিয়া দিয়া স্ত্রী কহিলেন, এই নাও, কিন্তু একবার বলো, সব বুঝেছি আমি। দ্বীপ্রহর রাত্রে মাস্টার বিকৃত স্বরে ডাকিলেন, অরুণের মা। তিনি ছুটিয়া আসিয়া দেখিলেন মাস্টার বিছানার উপর পড়িয়া আছেন, নাক মুখ দিয়া রক্ত গড়াইতেছে। ডাক্তার আসিয়া বলিল, মাথার শিরা ছিঁড়িয়া গিয়াছে। ভোর রাত্রে প্রলাপের মতো মাস্টার বলিতেছিলেন, অরুণ, বয়স শেষ হইয়াছে, বাকি থাকলো ফরওয়ার্ডটা। দেখিস, তুই দেখিস, তুই দেখিস। কাহিনীর এইখানেই শেষ, কিন্তু আরো একটু আছে। সেটুকু না বলিলে শেষ হইবে, কিন্তু সম্পূর্ণ হইবে না। অরুণ এমএতে ফার্স্ট হইয়াছে, স্টেট স্কলারশিপ লইয়া বিলাত গিয়াছে। বছর 2 পরে বরুণ একদিন ছুটিয়া আসিয়া মাকে কহিল, মা, মা, বাবার ছবি আছে? মা কহিলেন, কেন? বাবার বই বেরিয়েছে মা, বিলেতের কাগজে কাগজে তার প্রশংসা। দাদা লিখেছেন বইয়ের দাম হিসাবে 5,000 টাকা পাওয়া গেছে। সকলে ওখানে বাবার ছবি চায়, ছাপবে। মা কহিলেন, কি লিখেছে তারা বলুন? সে তো সব ইংরেজি মা, এরপর বাংলা করে শোনাবো, কিন্তু বাবার ছবি। অকস্মাৎ মা একটি আত্মবিস্মৃত মুহূর্তে বলিয়া ফেলিলেন, আছে বাবা, সে তো দেবার নয়। কেন? প্রৌঢ় বয়সেও মায়ের মুখ রাঙা হইয়া উঠিয়াছিল। তিনি বলিলেন, না বাবা, ছবি তো নেই।